কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সংক্ষেপে সিএসআর। আচ্ছা, এই শব্দটা শুনলে প্রথমে কি মনে হয়? হয়তো বড় কোনো কোম্পানির কিছু দান খয়রাত বা চ্যারিটির কথা, তাই না? একসময় ধারণাটা হয়তো সেরকমই ছিল। কিন্তু এখন আজকের দিনে এই সিএসআর কিন্তু যে কোনো সফল ব্যবসার একটা মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। তো কিভাবে এই ধারণাটা একটা ঐচ্ছিক কাজ থেকে ব্যবসার ডিএনএতে মিশে গেল? চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। এই প্রশ্নটা দিয়েই আসলে সবকিছু শুরু। একটা ব্যবসা কি আসলে শুধু টাকা বানানোর একটা মেশিন? বছরের পর বছর ধরে তো এটাই ভাবা হতো যে একটা কোম্পানির একমাত্র উদ্দেশ্য হল লাভ করা, মুনাফা বাড়ানো। কিন্তু আধুনিক চিন্তাটা এই ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে, আর এখান থেকেই সমাজের প্রতি ব্যবসার দায়িত্বের এক নতুন দিগন্ত খুলে যায়। তো আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কী বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব সিএসআর জিনিসটা আসলে কি, কেন এটা শুধু দান করা নয়। এরপর দেখব এর পেছনের কাঠামোটা কেমন, মাসুলিয়াতের পিরামিডটা। তারপর কথা হবে প্রফিট, পিপল আর প্ল্যানেট নিয়ে। আর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা, এসব করেই কি আসলেই ব্যবসার কোনো লাভ হয়? সবশেষে আমরা দেখব কিছু অসাধারণ বাস্তব উদাহরণ। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। লাভের বাইরেও যে একটা ব্যবসার আধুনিক দায়িত্ব বলে কিছু আছে, সেই ভিত্তিগত ধারণাটা প্রথমে পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার। দেখুন, ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিল ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের এই সংজ্ঞাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা মূল শব্দ আছে। প্রথমটা হলো চলমান প্রতিশ্রুতি, এটা কোনো একবারের কাজ নয়, এটা চলতেই থাকবে। দ্বিতীয়ত নৈতিক আচরণ, যা সঠিক সেটাই করা। আর এর লক্ষ্যটা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং কর্মী থেকে শুরু করে পুরো সমাজের জীবনযাত্রার মান উন্নত করা। এটাই হলো সিএসআর-এর মূল কথা। এখানে কিন্তু পুরনো দিনের চ্যারিটি আর আধুনিক সিএসআর-এর মধ্যে আসল পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, একদিকে আছে ফিল্যান্থ্রপি বা জনহিতকর কাজ, যেটা হলো লাভ করার পর সেই টাকাটা কিভাবে খরচ করা হচ্ছে তার একটা উপায়। আর অন্যদিকে আছে স্ট্র্যাটেজিক সিএসআর, যেটা বলে লাভটা কিভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়াটাই নৈতিক হতে হবে। একটা হলো বিচ্ছিন্ন কাজ, আর একটা হলো কোম্পানির মূল কৌশলেরই একটা অংশ। একটা হলো কিছু ঘটলে তারপর সাহায্য করা, অন্যটা হলো আগে থেকে পরিকল্পনা করে কাজ করা। আচ্ছা, এই দায়িত্বগুলোকে আরও সহজভাবে বোঝার জন্য একটা দারুণ মডেল আছে। অধ্যাপক আর্চি ক্যারল একটা পিরামিড তৈরি করেছেন, যেটা আমাদের বুঝতে খুব সাহায্য করে যে একটা কোম্পানির দায়িত্বগুলোকে আসলে কিভাবে ধাপে ধাপে ভাগ করা যায়। ভাবুন তো, একটা বিল্ডিংয়ের মতো। এর ভিত্তি বা ফাউন্ডেশনটা হলো অর্থনৈতিক দায়িত্ব। একটা ব্যবসাকে তো প্রথমে লাভজনক হতে হবে, তাই না? লাভ না হলে তো ব্যবসাই টিকবে না। এর ওপরের তলাটা হলো আইনি দায়িত্ব, দেশের সব আইন কানুন মেনে চলা। তার ওপরে হলো নৈতিক দায়িত্ব, আইন যা বলছে তার থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে যেটা সঠিক আর ন্যায্য সেটা করা। আর পিরামিডের একেবারে চূড়ায় আছে জনহিতৈষীমূলক দায়িত্ব, সমাজের জন্য ভালো কিছু করা। কিন্তু মনে রাখতে হবে, ওই ভিত্তিটা অর্থনৈতিক দায়িত্ব যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু ওপরের কোনো কিছুই দাঁড়াতে পারবে না। চলুন এবার পরের ধাপে যাই। এখনকার দিনে কিন্তু একটা কোম্পানির সাফল্য মাপার হিসেবটা আর আগের মতো নেই। এখন একটা নতুন স্কোর কার্ড এসেছে, যেটাকে বলা হয় ট্রিপল বটম লাইন। এটা শুধু আর্থিক লাভের বাইরেও কোম্পানির সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে। এই কাঠামোটাকে খুব সহজে 3P বলা হয়: প্রফিট, পিপল এবং প্ল্যানেট। প্রফিট তো আমরা সবাই বুঝি, কোম্পানির আর্থিক অবস্থা। পিপল হলো মানুষ, কোম্পানির কর্মচারী, গ্রাহক এবং পুরো সমাজের উপর এর কেমন ইতিবাচক প্রভাব পড়ছে। আর প্ল্যানেট হলো আমাদের এই পৃথিবী, পরিবেশের প্রতি কোম্পানির দায়িত্ব। একটা সত্যিকারের সফল কোম্পানি কিন্তু এই তিনটার মধ্যেই একটা সুন্দর ভারসাম্য রেখে চলে। এখন আসল প্রশ্নটা হলো, এই সব সামাজিক দায়িত্ব পালন করে কোম্পানির লাভটা কি? দিন শেষে তো ব্যবসা করতে হবে, তাই না? তো এই অংশে আমরা দেখব একটা ভালোভাবে পরিকল্পনা করা সিএসআর কৌশল আসলে কিভাবে ব্যবসার জন্যই দারুণ কিছু সুবিধা নিয়ে আসে। দেখুন, একটা ভালো সিএসআর স্ট্র্যাটেজি কিন্তু কোনো খরচ নয়, এটা একটা বিনিয়োগ। এটা কোম্পানির সুনাম বাড়ায়, ফলে ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা বাড়ে।
ভালো কর্মীরা এমন কোম্পানিতে কাজ করতে চায় নানারকম ঝুঁকি সামলাতে সাহায্য করে আর গ্রাহকদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। সব মিলিয়ে এটা এমন একটা প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে যা অন্য কেউ সহজে নকল করতে পারে না। এই সংখ্যাটা একবার দেখুন, 87.6%, প্রায় 88%। ভাবা যায়? ইউনিলিভারের ওপর করা একটা গবেষণায় দেখা গেছে যে একটা সংকটময় সময়ে তাদের কোম্পানির সুনামের প্রায় 88%ই রক্ষা পেয়েছিল শুধুমাত্র তাদের শক্তিশালী ব্র্যান্ড ইমেজ আর সিএসআর কার্যক্রমের কারণে। মানে এটা পরিষ্কার যে সিএসআর একটা কোম্পানির জন্য কতটা শক্তিশালী রক্ষা কবচের মতো কাজ করতে পারে। থিওরি তো অনেক হলো, এবার চলুন আসল দুনিয়ায় ফেরা যাক। এই অংশে আমরা দেখব বিশ্বের বড় বড় কোম্পানি আর আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে সিএসআরকে তাদের ব্যবসার একটা অংশ হিসেবে কাজে লাগাচ্ছে। আমাদের দেশের দিকে তাকালে একটা দারুণ জিনিস দেখা যায়। সবচেয়ে সফল সিএসআর কৌশলগুলো কিন্তু কোম্পানির মূল ব্যবসার সাথে জড়িত। যেমন ধরুন, একটা ব্যাংক শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে, একটা টেলিকম কোম্পানি ডিজিটাল সুযোগ সুবিধা তৈরিতে জোর দিচ্ছে, আর আমাদের তৈরি পোশাক শিল্প কর্মী নিরাপত্তা আর পরিবেশ বান্ধব ফ্যাক্টরি তৈরি করে তাদের ঝুঁকি কমাচ্ছে। মানে সেরা সিএসআর কৌশলটা আসলে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা। স্টারবাকসের মডেলটা অসাধারণ। ওরা এটাকে বলে ভ্যালু চেইন ইন্টিগ্রেশন, মানে তাদের কাছে সিএসআর কোনো আলাদা কাজ নয়। কফি বিনটা যে কৃষক ফলাচ্ছে সেখান থেকে শুরু করে দোকানে যিনি কফিটা বানিয়ে দিচ্ছেন সেই পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই নৈতিকতা আর সামাজিক দায়বদ্ধতার উপর তৈরি। জেনারেল মোটরসের গল্পটা তো আরও ইন্টারেস্টিং। ওরা সিএসআরকে ব্যবহার করে তাদের পুরো ব্যবসার মডেলটাই বদলে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের মতো একটা বিশাল সংকটকে ওরা সুযোগ হিসেবে নিয়েছে। তাদের জন্য ইলেকট্রিক গাড়ি বানানোটা এখন শুধু পরিবেশ বাঁচানোর উদ্যোগ নয়, এটাই তাদের টিকে থাকার আর ভবিষ্যতের সাফল্যের মূল চাবিকাঠি। আর গুগল, ওরা যার সবচেয়ে ভালো পারে সেটাকেই কাজে লাগাচ্ছে। তাদের সুপার পাওয়ার হলো টেকনোলজি আর ডেটা, আর সেটাই তারা ব্যবহার করছে পৃথিবীর বড় বড় সমস্যার সমাধানের জন্য। যেমন গুগল ম্যাপস এখন সবচেয়ে কম তেলে চলার রাস্তা দেখিয়ে দেয়, আবার তাদের চ্যারিটি শাখা google.org প্রযুক্তি দিয়ে বিশাল সব সামাজিক পরিবর্তন আনছে। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, কোনো কিছু কেনার সময় ওই কোম্পানিটার সমাজের জন্য কতটা ভালো কাজ করে, সে চিন্তাটা কি আমাদের সিদ্ধান্তকে একটুও প্রভাবিত করে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের ব্যবসার আসল চেহারা।